বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুকুরের পানি কালো, এটা কোনো সাধারণ বিষয় না, এটা কোনো মামুলি বিষয় না, বড় কোনো বিপদের পূর্ব সংকেত। একজন মাছ চাষির পুকুরের পানি যদি কালো হয়, এটাকে স্বাভাবিকভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আজকে প্রত্যেক মাছ চাষি ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা আদারওয়াইজ তো অন্যভাবে নিবেন না। আপনার জীবনের অন্যান্য কাজ এটা বাদ দিলাম, শুধু মাছ চাষের বিষয়টাই আমি ধরলাম, যে মাছ চাষের ক্ষেত্রে প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি করছি এবং কেন করছি। এই প্রশ্নটা যখন নিজেকে করতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার চাষের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে, এই সমস্যাটা আপনার চোখে ধরা পড়বে এবং আপনি এর সমাধানটাও পেয়ে যাবেন। কিন্তু মাছ চাষে প্রফিট করা আর সফল মাছ চাষি হওয়া কিন্তু এক বিষয় নয়। সফল মাছ চাষি হতে হলে আপনাকে অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে আমি কি করছি এবং কেন করছি, এই প্রশ্নটা করতেই হবে। তখনই আপনি একজন সফল মাছ চাষি হতে পারবেন। আজকের ভিডিওর মূল বিষয়টা হলো কালো পানি। প্রথমেই জানতে হবে পানি কেন কালো হয় বা পানি কালো হওয়ার কারণগুলো কি কি। যখন আমি কারণগুলো জানবো, অর্থাৎ এই সমস্যাগুলো জানবো, তখন কিন্তু আমার ভিতর থেকে সমাধানটাও বের হয়ে আসবে। নাম্বার 2 হলো পানি কালো হলে মাছের আচরণগত পরিবর্তন কি কি লক্ষণীয়, মানে কি কি পরিবর্তন আমরা দেখতে পাই। নাম্বার 3 হলো পানি কালো হলে আমাদের মাছের কি কি ক্ষতি হয়। নাম্বার 4, বিভিন্ন ধরনের ডোজ বা প্রোবায়োটিকের ডোজ করার পরও আমার পানি কেন রং পরিবর্তন হচ্ছে না, পানি কালোই থেকে যাচ্ছে, এটা কেন সবুজ কালার ধারণ করছে না, অর্থাৎ ডোজ দিয়েও কোনো কাজ হচ্ছে না। নাম্বার 5 হলো পানি কালো হওয়ার মূল কারণটা কি আমার পুকুরের তলানির কাদায় না পানিতে। এটার একটা ছোট্ট পরীক্ষা আপনাদেরকে আজকে বলবো। 6 এবং সর্বশেষ হলো করণীয় কি, অর্থাৎ এই সমস্যা হলে এর সমাধান কি। তো প্রথমেই আমরা জানবো আমাদের পানি কেন কালো হয়। প্রথম এবং প্রধান কারণ হলো আমার পুকুরের তলানিতে যে কাদার ভিতরে যে জৈব পদার্থের ডিপোজিট রয়েছে, আমি প্রস্তুতকালীন সময় এর পচন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাইনি, অর্থাৎ আমি কাদাকে বা মাটিকে সঠিকভাবে প্রস্তুত করিনি। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হলো খাদ্যের অপচয়। আমরা অনেক চাষিরাই কিন্তু মাছ কতটুকু খাদ্য খাচ্ছে, এটা কিন্তু আমরা নির্ণয় করতে ব্যর্থ হই। নাম্বার 3 হলো মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীর মল। নাম্বার 4 হলো পার্শ্ব ধোয়ানো, যে বিভিন্ন পাতা জৈব পদার্থ এটা সেটা যে গড়ায় আমাদের পুকুরে আসে, অর্থাৎ পার্শ্ব ধোয়ানো। নাম্বার 5 হলো অতিরিক্ত শৈবাল। আমাদের পুকুরের পানি যখন অত্যাধিক পরিমাণে গাঢ় সবুজ হয়ে যায় বা পুকুরে যখন পর্যাপ্ত পরিমাণে শ্যাওলা জন্মে, সবারই তো একটা এক্সপায়ারি ডেট আছে। একটা সময় দেখা যায় যে আমাদের এই ফাইটোপ্ল্যাঙ্কটন বা শ্যাওলা, এটা মাছ খেয়ে শেষ করতে পারে না, এর এক্সপায়ারি ডেটটা শেষ হয়ে যায়, এটা মরে যায়, এটা পচে যায়। নাম্বার 6 হলো দীর্ঘদিন পানি পরিবর্তন না করা বা পানিকে নাড়াচাড়া না করা। এই 6টাই হলো মূল কারণ। এই 6টার সমন্বয় কি হয়, পুকুরের তলানিতে অ্যামোনিয়া হয়, মিথেন গ্যাস হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস হয়, নাইট্রাইট হয়, নাইট্রেট হয়, ফলশ্রুতি আমাদের অক্সিজেন সংকট। নাম্বার 7 হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া। 9 হলো দীর্ঘদিনের অক্সিজেন ঘাটতি। আপনার পুকুরে যে দীর্ঘদিন ধরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এই বিষয়টা আপনার নজরেই আসেনি।
মোটামুটি 8-9টা কারণ যদি আমরা লক্ষ্য রাখি, আমরা যদি বুঝতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমার পানি কালো হওয়ার মূল কারণ কি, এর কোন সমস্যাগুলো আমার পুকুরে আছে, বা আমার কাজের ভিতরে কোন কোন বিষয়টার ঘাটতি আমার হয়েছে। নাম্বার 2 হলো পানি কালো হলে মাছের আচরণগত পরিবর্তনটা কি হয়। প্রথমত হলো মাছ ভোরবেলা এবং মেঘলা দিনে ভাসবে। দ্বিতীয়ত হলো মাছ পানির উপরে উঠে, মানে মাথাটা মুখটা সে হাঁ করে পানির হয়তো 1 ইঞ্চি উপরে সে উঠিয়ে ফেলেছে, অর্থাৎ সে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে চাচ্ছে। 3 নম্বরে হলো সে খাদ্য কম গ্রহণ করে। অনেক সময় দেখা যায় সে খাদ্য খেতেই চায় না, একদমই খাচ্ছে না। আপনি খাদ্য দিয়েছেন, খাদ্যের পাশ দিয়ে সে ঘুরছে, কিন্তু সে খাদ্যটা গ্রহণ করছে না। 4 নম্বর হলো পুকুরের একটা সাইডে বা বিভিন্ন জায়গায় একদম পুকুরের সাইড দিয়ে মাছগুলো ভেসে আছে, কিংবা যদি এই সময় বাইরে থেকে পুকুরে পানি ঢোকে বা কোনোখানে একটা স্রোত তৈরি হয় কোনোভাবে, যে আমি পানি দিলাম, তাহলে দেখবেন যে সব মাছগুলো গিয়ে সেই স্রোতের কাছে জমা হয়েছে। নাম্বার 5 হলো মাছের গতি, চলার গতি অত্যন্ত স্লো হয়ে যায়, অর্থাৎ এই তার যে চলার স্পিড, সাধারণভাবে একটু মজা করে বলি যে ঘন্টায় 80 কিলোমিটার না, ঘন্টায় 1 ফিট, মানে এতটা স্লো গতির হয়ে যায় যে সে নড়াচড়া করতে চায় না। হঠাৎ করে দেখবেন যে মাছ লাফ দিচ্ছে, কিংবা মাছের ভিতরে হঠাৎ কোনো অস্থিরতা দেখা দিয়েছে, মাছ লাফাচ্ছে বা বিভিন্ন দিকে এলোমেলো ভাবে দৌড়াচ্ছে বা কাত হয়ে দৌড়াচ্ছে, মানে মাছের ভিতরে একটা অস্থিরতা। নাম্বার 8 হলো পানির উপরে ভেসে থাকে মাছ। সাধারণত সূর্যের আলো পড়লে পরে মাছ পানির নিচে চলে যায়, উপরের স্তরে থাকে না, কিন্তু পানি কালো হলে দেখবেন যে মাছ নিচে যেতে চায় না, এরা পানির উপরই স্তরেই ভেসে থাকে এবং খুব স্লো গতির থাকে, মানে মাছটা যে যথেষ্ট পরিমাণে ক্লান্ত, খুব দুর্বল, এটা তাকে দেখেই বোঝা যায়। নাম্বার 3 হলো পানি কালো হলে মাছের কি কি ক্ষতি হয়। প্রথমত মাছের শ্বাসকষ্ট হয়। দ্বিতীয়ত মাছের এই যে গিল বা ফুলকা, এটা ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত মাছ রোগাক্রান্ত হয়, মাছের বৃদ্ধি হবে না, এবং মাছ হঠাৎ করে মারাও যেতে পারে। এভাবে কালো পানিতে যদি কখনো মাছ মারা যায়, সাধারণত এটা ভোর রাতে, মাঝরাতের পর অথবা অতি ভোরে। নাম্বার 4 হলো ডোজ করার পরেও কেন কোনো লাভ হচ্ছে না, অর্থাৎ আমার পানি কালোই রয়ে গেছে, পানিটা পরিবর্তন হচ্ছে না, রঙের পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে প্রত্যেক চাষির কিছু লক্ষণীয় বিষয় আছে। আমার পানি যখন কালো হয়েছে, সেক্ষেত্রে আমার পুকুরে তো অক্সিজেনের ঘাটতির জন্যই হয়েছে, ঘাটতি তো কনফার্ম আমার ঘাটতি আছে। আমি এই ডোজটা করার পরে যখন সাথে আমি প্রোবায়োটিকটা দিলাম, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়ার আমি কালচারটা যখন পুকুরে করতে চাইলাম, আমার অক্সিজেন ঘাটতির জন্য এই ভালো ব্যাকটেরিয়া সে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, সে দুর্বল হয়ে যায়। কারণ ব্যাকটেরিয়ারও তো অক্সিজেনের প্রয়োজন হয়। আমার পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, তাহলে আমার ব্যাকটেরিয়া তো ঠিকভাবে কাজ করতে পারবে না, আমার পানি বা ডোজ করার পরও পানি কালোই থেকে যাবে। দ্বিতীয় বিষয়টা হলো চুন দেওয়ার কমপক্ষে 48 ঘন্টা পার হওয়ার আগে যদি আমরা প্রোবায়োটিক ব্যবহার করি। চুন এটা এক ধরনের জীবাণুনাশক, এ তো পুকুরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা গ্যাস এটাকে নিধন করে, ব্যাকটেরিয়াকে দুর্বল করে ফেলে। যেহেতু সে জীবাণুনাশক, আমি যখন তার কার্যকারিতা, সেই যে দ্রুত গতিসম্পন্ন কার্যকারিতা শেষ হওয়ার আগেই যখন আমি ভালো ব্যাকটেরিয়ার কালচার করলাম, আমার ব্যাকটেরিয়া দুর্বল হয়ে গেল, অর্থাৎ ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা অনেকটা স্লো হয়ে গেল। এ কারণে অনেক সময় এই ডোজ করার পরও পানিটা রঙের পরিবর্তন হয় না। তৃতীয়ত, ডোজ যদি কম হয়, প্রত্যেক মাছ চাষি সে তো জানেন পুকুরটা কিভাবে প্রস্তুত করেছেন, কিংবা আমি কি প্রজাতির মাছ
কি পরিমাণে চাষ করেছি, এই মাছ থেকে কি পরিমাণে মল নির্গত হতে পারে, তাতে আমার ডোজটা কতটুকু করা উচিত, এটা না বুঝে যখন আমি স্বাভাবিকভাবে একটা ডোজ করে ফেলি, সেটা যদি আমার যে পরিমাণে মলমূত্রের ডিপোজিট পুকুরে আছে তার তুলনায় কম হয়, তাহলে এর পচন প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হবে না, অর্থাৎ আমার এই ডোজ এখানে ঠিকভাবে কাজ করবে না। এজন্য আপনার পুকুরের অবস্থা বুঝে আপনাকে সঠিক ডোজ অবশ্যই নির্ণয় করতে হবে। আরেকটা কারণ হলো লৌহ বা জৈব অ্যাসিড এর পরিমাণ যদি পানিতে বেশি থাকে। এটা সাধারণত যারা গভীর নলকূপের পানিটা প্রজেক্টে দিয়ে থাকেন, এক্ষেত্রেই সাধারণত এই লৌহ জাতীয় পদার্থের উপস্থিতি বা জৈব অ্যাসিডের উপস্থিতিটা বেশি হয়। তো অনেক সময় বাহির থেকে পানি আনলেও এরকম হয় যে একটা বিষাক্ত পানি চলে এসছে, এই পানিটার সাথে লৌহ জাতীয় বা লৌহ বা জৈব অ্যাসিডের পরিমাণটা বেশি ছিল, সেটাও হতে পারে। তবে সাধারণত গভীর নলকূপের পানি দিলে পরে এই সমস্যাটা হয়। তো এই যে 3-4টা বিষয় বললাম, এই বিষয়গুলো যদি খেয়াল না রেখে আপনি ডোজটা করেন, সেক্ষেত্রেও পানিটা রঙের পরিবর্তন হবে না, এটা কালোই থেকে যাবে। 5 নম্বরে হলো সমস্যা কাদায় না পানিতে, এটা বোঝার যে পরীক্ষা। একটা সাদা বালতি নেবেন, এই বালতিটার ভিতরে আপনার এই পুকুরের পানিটা আধা বালতি পানিটা নিয়ে আপনি একটা জায়গায় স্থিরভাবে রেখে দিবেন 24 ঘন্টা, যেন কোনো নাড়াচাড়া না পড়ে পানিটায়। তবে অবশ্যই ঘরের ভিতরে বা একদম অন্ধকার ছায়াযুক্ত জায়গায় রাখবেন না। 24 ঘন্টা পরে আপনি যদি দেখেন যে আপনার পানিটা স্বচ্ছ হয়ে গেছে, পানিটা পরিষ্কার হয়ে গেছে, তলানিটা নিচে জমেছে, বালতির নিচে আপনার তলানিটা, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যাটা হলো পুকুরের তলানিতে, কাদায়, মাটিতে। আর যদি পানিটা কালোই থেকে যায় বা পানিটা ঘোলাই থেকে যায়, অর্থাৎ তলানিটা না জমে, তাহলে বুঝতে হবে যে সমস্যাটা হলো আপনার পানিতে। এটা হলো একটা সাধারণ পরীক্ষা। এখন সর্বশেষ বিষয় হলো করণীয় কি। প্রথম কাজই হলো পানি পরিবর্তন করা। যদি সম্ভব হয় অবশ্যই পানি পরিবর্তন করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে তো কিছু করার নেই। দ্বিতীয় কাজ হলো অক্সিজেন সরবরাহটা বাড়ানো। এটা আপনি বাহিরের পানিও আনতে পারেন, পুকুরের পানিটাও পুকুরে ফেলতে পারেন, পানিটায় ঢেউ তুলতে পারেন, যে কোনো ভাবে অক্সিজেন বৃদ্ধি করতে হবে। তৃতীয় নম্বরের কাজ হলো পুকুরে হরহা টানা বা তলানিটা ঘাটা। অবশ্যই সমস্ত পুকুর একদিনে হরহাটা টানা যাবে না, এটা 2 থেকে 3টা ভাগ করে আপনার হরহাটা, এটা নির্ভর করবে আপনার প্রজেক্টের স্পেস কত বড়, এর উপর নির্ভর করে। কমপক্ষে 2-3টা ভাগে, আজকে এই ভাগটা আপনি তলানিটা ঘাটলেন বা হরহাটা আনলেন, কালকে এর পরের অংশটা, কারণ একসঙ্গে যখন আপনি সমস্ত পুকুরে তলানিটা ঘাটবেন তখন পর্যাপ্ত পরিমাণে এই যে বিষাক্ত গ্যাস, এটা যদি আপনার পানিতে মিশে যায়, আপনার পানিটা হঠাৎ করে অক্সিজেন শূন্য হয়ে যাবে, আপনার হঠাৎ করে মাছ মারা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এই জন্য কখনোই তলানি চাষকালীন সময় একবারে ঘেটে দেওয়াটা উচিত না। 4 নম্বরের কাজ হলো লবণ প্রয়োগ করা। 100 থেকে 300 গ্রাম এর 30 থেকে 40% লবণ সারের মতো করে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিবেন, এবং এর সাথে কিছুটা পরিমাণে বালু, এটা যে কোনো ধরনের বালু হোক, এটা ভিটি বালু হলেও চলবে, বাকি লবণটা পানির সাথে গুলে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিলেন। এরপরে আপনাকে একদিন অপেক্ষা করতে হবে, পরের দিন আপনাকে চুন প্রয়োগ করতে হবে। তবে আপনার এই যে অক্সিজেন সাপ্লাইয়ের যে কাজটা বা পানি দেওয়ার যে কাজটা বা পুকুরের পানি পুকুরে ফেলার যে কাজটা, এটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতেই হবে। আপনি লবণটা দিয়ে 24 ঘন্টা পরে আপনি সেখানে দিলেন চুন। এই চুনটা 1 থেকে 150 গ্রাম। অবশ্যই পাথুরে চুন দেয়া ভালো। পাথুরে চুনটা যদি ভিজানোর পরে গরম গরম অবস্থায় এটা ছেঁকে একদম লিকুইড করে, একদম পাতলা করে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন। অথবা জিওলাইট, চাষকালীন সময় জিওলাইটও দিতে পারেন, জিওলাইট খুব ভালো কাজ করে।
তবে জিওলাইটের দামটা একটু বেশি, এজন্য আমরা সাধারণত চুনটাকেই সাজেস্ট করি। চুন দেয়ার কমপক্ষে 48 ঘন্টা, সবচেয়ে ভালো হয় 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে আর কোনো উপাদান পুকুরে প্রয়োগ করা যাবে না। আপনার যে পানি ওলট পালট করা বা অক্সিজেন সরবরাহ দেয়া করা, এই কাজগুলো আপনার চলতে থাকবে। 3 দিন পরে আপনি পুকুরে প্রয়োগ করলেন প্রোবায়োটিক এবং এনজাইম। এই প্রোবায়োটিক এবং এনজাইম প্রয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো কার্যকারিতা আপনি পাবেন প্রতি শতকের জন্য 40 থেকে 50 গ্রাম চিটাগুড় পানির সাথে মিক্স করে, এর সাথে 10 থেকে 15 গ্রাম প্রোবায়োটিক এবং 5 থেকে 7 গ্রাম এনজাইম। এটা হলো পাউডার, প্যাকেটজাতক যেটা। আর যদি আপনি হাতে তৈরি প্রোবায়োটিক এবং এনজাইম ব্যবহার করেন, তাহলে তো প্রতি শতকের জন্য 50 গ্রাম, আর এনজাইমটা হলো প্রতি শতকের জন্য 20 গ্রাম। আর প্রোবায়োটিক এবং এনজাইম যারা একত্রে তৈরি করবেন 50 থেকে 60 গ্রাম বা 70 গ্রাম চিটাগুড় মিশ্রিত পানির সাথে এটাকে আপনি মিক্স করে রেখে দিলেন 12 থেকে 24 ঘন্টা, অথবা 8-10 ঘন্টা পরে দিলেও কোনো সমস্যা নেই। আপনি সমস্ত পুকুরে এই প্রোবায়োটিক এবং এনজাইমের পানিটা, চিটাগুড় মিশ্রিত পানিটা আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন। তো যখন আপনি চিটাগুড়ের সাথে প্রোবায়োটিক এবং এনজাইমটা 8 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টা আপনি ফার্মেন্ট করলেন, তখন এর কার্যকারিতা আরো বেশি পরিমাণে বেড়ে গেল, অর্থাৎ আপনার পুকুরে খুব দ্রুত সময় এটা কাজ করবে। তো আপনি এই ডোজটা করলেন, করার পরে 2-3 দিন পরে আপনি দেখলেন যে পানির রঙের যে পরিবর্তন সেটা স্বাভাবিক পর্যায়ে পরিবর্তন হয়ে গেছে, কালো পানি আর নেই, তাহলে আর বুস্টার ডোজ করার দরকার নেই। আর যদি দেখেন যে না, পানির রঙের তেমন কোনো পরিবর্তন হয়নি, হালকা একটা পরিবর্তন হয়েছে, তাহলে 7 দিন পরে আপনি এর 50%, এই যে ডোজটা করলেন এর 50% আর একটা বুস্টার ডোজ করে দিবেন। আর যদি দেখেন যে না, পানির রঙের খুব সামান্যই পরিবর্তন হয়েছে, কালোই রয়ে গেছে, তাহলে আর একটা ফুল ডোজ, বুস্টার ডোজ হিসাবে আর একটা ফুল ডোজ আপনি করে দিবেন। তাহলেই দেখবেন যে আপনার সেই কালো পানির যে সমস্যা, এই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আপনার পুকুরের পানি আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে। আপনার পুকুরের স্বাভাবিক যে এই যে ইকোসিস্টেমটা, ন্যাচারাল যে ইকোসিস্টেমটা, সেটা আবার ফিরে আসবে। আপনার মাছ এবং আপনার বিনিয়োগ নিরাপদ হবে।